একটি রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি তার জনগোষ্ঠী, আর এই জনগোষ্ঠী যদি দক্ষ হয় রাষ্ট্র এগিয়ে যায়। দক্ষিণ এশিয়ার ছোট্ট জনপদ বাংলাদেশ, এই দেশের রয়েছে অপার সম্ভাবনা। ভূসম্পদ এবং মানব সম্পদ মিলিয়ে আগামীতে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, সেটা আমরা খুঁজে পাই এই দেশের প্রতিটি জনপদে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেক মানুষের সম্ভাবনার কথা তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিবেদন কেমন বাংলাদেশ চাই। সাথে আছি আমি ইয়াসির সিলমি। আমাদের এই আয়োজনটি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেড়াই, আমরা সম্পৃক্ত করি সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে। সেটির আলোকে এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো এই স্কুলের উদ্ভাবিত শিক্ষা মডেল, দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার শিক্ষক মণ্ডলীর যে ভাবনা, সেটিও আমরা তুলে ধরব। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার সাথে আছেন আমার ডান পাশ থেকে সবার প্রথমেই লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা। এরপরেই রয়েছেন এই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দা আয়েশা আক্তার। আরও রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক শারমিন জাহান এবং সর্বশেষ এই শিক্ষা প্রতিষ্ঠানের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান উদ্দিন। আমার বাপাশ থেকে সবার প্রথমেই রয়েছেন এই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মনিউল ইসলাম। এরপরেই রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাওসিফ। এরপরেই রয়েছেন এই স্কুলের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সাবিরা আহমেদ সারা এবং সর্বশেষ স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল হক। সুপ্রিয় সুধী, আমরা পরিচিত হলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথিবর্গের সাথে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আলোচনায়। শুরুতেই যদি স্কুল নিয়ে আমি একটি বলতে চাই, সমৃদ্ধ এই শিক্ষা নিকেতন 2018 সালে এর যাত্রা শুরু করে এবং জ্ঞান, নৈতিকতা, দক্ষতা, এই তিন বিষয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি করবার জন্য তাদের নিরলস প্রচেষ্টা, এই 7 বছরে কতটুকু এগোলো এবং তাদের স্বপ্ন কোথায়, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আমরা জানবো। সবার প্রথমে আমি আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহাকে। স্যার, আপনাকে আমন্ত্রণ কেমন বাংলাদেশের অনুষ্ঠানে। সবার প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ হবে জ্ঞানী, নৈতিক এবং দক্ষ। লোভ, হিংসা, অহংকার মুক্ত সমাজে কোনো দ্বন্দ্ব, বিদ্বেষ থাকবে না। প্রত্যেকেই তার নিজের নিজের যোগ্যতা অনুসারে নিজের অবস্থান অর্জন করবে। এদেশ তৈরি করবে অসংখ্য ডক্টর ইউনুস, ফজলে হাসান আবেদ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জামাল নজরুল ইসলাম কিংবা সেজুতি সাহার মতো ব্যক্তিত্বদেরকে। আমাদের এদেশ হবে শান্তিময়, সমৃদ্ধশালী এবং বিশ্বে সম্মানিত। বাহ, খুবই যৌক্তিক চাওয়া। এই চাওয়া পূরণ হলেই পরে আমাদের দেশ এগিয়ে যাবে। এবারে যদি আমি আপনার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নিয়ে কথা বলতে চাই, এই স্কুল নিয়ে আপনার নিশ্চয় অনেক স্বপ্ন থেকেই আপনি শুরু করেছিলেন। এই স্বপ্ন পূরণের আশাটা আপনি কীভাবে করেন, কীভাবে আপনার স্বপ্ন পূরণ হবে? নেলসন ম্যান্ডেলা বলেছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন বাই হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি যদি আমাদের একটা বাংলাদেশের উপযোগী, পরিপূর্ণ বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা থাকে, তার মাধ্যমে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আমরা আমাদের প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে আমাদের নিজস্ব লিডার্স শিক্ষা মডেল 2018 মাধ্যমে আমরা চেষ্টা করছি এই স্বপ্নের বাংলাদেশের আদর্শ নাগরিক গড়ে তোলার। আচ্ছা, দারুণ বলেছেন। আপনাদের আমরা যেটা শুনলাম লিডার্স শিক্ষা মডেল 2018 আছে, এই মডেলটি সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের লিডার্স শিক্ষা মডেল 2018 লক্ষ্য হলো ভালো মানুষ গড়ে তোলা। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য জ্ঞান, নৈতিকতা এবং দক্ষতা, এই তিনটি জিনিস সুপরিকল্পিতভাবে অর্জনের মাধ্যমে এই লক্ষ্যটা অর্জনের চেষ্টা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক আছেন এই স্কুলের সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দা আয়েশা আক্তার। আমরা ওনার সাথে আলাপ করব। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা করব, আমাদের প্রিন্সিপাল মহোদয় যে কথাটা বলেছেন স্বপ্নের বাংলাদেশ অর্জনের কথা, হ্যাঁ, এই বাংলাদেশ অর্জনে প্রাক প্রাথমিকের ভূমিকা অনস্বীকার্য। কারণ একটি জাতির শিক্ষা ব্যবস্থার যে বুনিয়াদি ভিত্তি তৈরি হয় সেটা কিন্তু প্রাক প্রাথমিক পর্যায়ে, এবং আপনি এই পর্যায়ে শিক্ষকতা করছেন। ছোট ছোট মানুষগুলো আসলে জ্ঞান শূন্য অবস্থায় আসে, তাদেরকে জ্ঞান দান করা, দক্ষ করে তোলা, নৈতিকতা শেখানো সহজ কথা নয়। এই কাজটা কিভাবে আপনি প্রতিদিন করে যান যদি বলতেন। প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা 4 থেকে 6 বছরের কোমলমতি শিশু। তারা কাদামাটির মতো যেভাবে গড়া হবে সেভাবেই গড়ে উঠবে। এই কারণে প্রাক প্রাথমিক স্তরে অক্ষর জ্ঞান নয়, শুধু সাথে নৈতিকতা, মানবিক গুণাবলী, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শিশুকালেই যদি এই গুণাবলীর বীজ বপন করা যায় তবে তা পরিণত বয়সে একটি সুনাগরিক সত্তায় পরিণত হয়। আর এই গুণাবলীর বীজ বপনে প্রধান ভূমিকা পালন করে থাকেন একজন সৎ, দক্ষ এবং অভিজ্ঞ প্রাক প্রাথমিক শিক্ষক। তাদের হাত ধরে শিশুরা স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনাময় নাগরিক হয়ে উঠতে পারবে। আচ্ছা, দারুণ বলেছেন। আরেকটি বিষয়, আপনাদের যে শিক্ষা মডেল সেটি অর্জনে প্রাক প্রাথমিকে আপনারা সুনির্দিষ্টভাবে যদি বলি কোন কোন কাজগুলো করছেন যেটার মাধ্যমে এই শিক্ষা মডেলটা আসলে অর্জন করা সম্ভব? লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে প্রাক প্রাথমিক পর্যায়ে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকি। প্রতিটি শ্রেণীতে একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক এবং একজন আয়ার সম্মিলিত প্রচেষ্টায় শিশুদের সুষম যত্নে গড়ে তোলা হয়। বাহ, খুব ভালো বলেছেন। এবারে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন শিক্ষক তথা নারী হিসেবে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি এই স্কুলের বাংলা বিভাগের সম্মানিত প্রভাষক শারমিন জাহানের কাছে। আমরা ওনার সাথে আলাপ করব। আপনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের এই যে তথ্য প্রযুক্তির এই যুগে এটি আমাদের জন্য আশীর্বাদ যেমন হয়েছে, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। বিশেষত আমাদের বর্তমান প্রজন্ম অনেকখানি সাহিত্য বিমুখ হয়েছে, এটা নিষ্ঠুর বাস্তবতা। এই প্রেক্ষাপটে যদি বলি, আপনাদের যে শিক্ষা মডেল সেটি অর্জনে সাহিত্য কতখানি ভূমিকা রাখছে? আমরা জানি যে একটি মানবিক সমাজ বিনির্মাণে সাহিত্যের ভূমিকা অনবদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সাহিত্য মানুষের চিত্তকে প্রসারিত করে, মনকে করে উদার। এরই সূত্র ধরে আমরা বলতে পারি সাহিত্য মানুষকে শুধু বিনোদিত করে না, বরং তাকে মানবিক সৃজনশীল করে তোলে। আমরা জানি একটি দেশের সাহিত্য সে জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সেই সাথে তাদের ন্যায়ান্যের পার্থক্য করতে শেখায়। এর ফলে শিক্ষার্থীরা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং ভবিষ্যতে একটি সুন্দর আলোকিত বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষা তাদের সহায়ক হয় বলে আমরা মনে করি। অর্থাৎ আমরা বলতেই পারি সাহিত্য ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ গঠনে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। আপনি চমৎকার বলেছেন। আসলে একটি সমৃদ্ধ দেশ এবং জাতি গঠনের সাহিত্যের কোনো বিকল্প নেই। যদি আমরা বর্তমান তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে অনেকেই মনে করে সাহিত্য পাঠ হয়তো তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি সহায়ক হবে না, একটি ভ্রান্ত ধারণা কাজ করে। আপনাদের যে শিক্ষা মডেল তার সাথে সাহিত্য পাঠ আপনারা যে অভীষ্ট লক্ষ্য সেটি অর্জনে কিভাবে সহায়তা করে? আমাদের এই মডেল অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে আমরা মনে করি, কেননা এই মডেল অনুসারে আমরা একজন শিক্ষার্থীকে পাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুসংগঠিতভাবে এবং সুপরিকল্পিতভাবে পাঠ করাই, যার ফলে তার মনে সাহিত্যের প্রতি প্রতীতি জন্মে। এছাড়াও প্রতিটি পাঠ শেষে আমরা তাদের সরাসরি সামাজিক এবং নৈতিক প্রয়োগ সম্পর্কে তাদের মনে যে ধারণা জন্মায় সে ধারণাকে কাজে লাগিয়ে তারা ব্যক্তিগত জীবনে কিভাবে সাহিত্যকে ফলপ্রসূ করে তুলতে পারবে সেটি শিখতে পারে। এছাড়াও প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে তারা বিষয়টি অনুশীলন করে থাকে। দারুণ বলেছেন। আপনারা সাহিত্যকে শুধুমাত্র পাঠে সীমাবদ্ধ না রেখে প্রয়োগে আপনারা
চেষ্টা করছেন একটি দক্ষ জনগোষ্ঠী হিসেবে তাদেরকে তৈরি করার জন্য, এটি নিশ্চয়ই সফল হবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি বাংলাদেশকে চাই নারীর জন্য সকল বৈষম্যমূলক আচরণ থেকে বাংলাদেশের সকল নাগরিক বেরিয়ে আসুক, সেটি চাইব। আমি চাইব বাংলাদেশ হোক সকলের, বাংলাদেশে কোনো বৈষম্য না থাকুক, বাংলাদেশে কৃষক শ্রমিক সকলে সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। আমি চাই বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকুক। আমার স্বপ্নের বাংলাদেশ এমনই। বা আপনি চমৎকার বলেছেন, আপনার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেটি আমরাও চাই। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন আমার সাথে, এই শিক্ষা প্রতিষ্ঠানের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ এমরান উদ্দিন। আমরা ওনার সাথে আলাপ করব। জনাব এমরান উদ্দিন, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে। শুরুতে যে প্রশ্নটা করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রায়শ আমরা লক্ষ্য করি গণিত বিষয়টি অত্যন্ত ভীতিজনক হয়ে ওঠে আমাদের শিক্ষার্থীদের কাছে। তাদের কাছে একেবারে রসকসহীন একটি বিষয় হিসেবে এটি বিবেচিত হয়। এই কঠিন চ্যালেঞ্জের মধ্যেও আপনারা যে শিক্ষা মডেল, লিডার শিক্ষা মডেল 2018, সেটি বাস্তবায়নে গণিতকে কিভাবে প্রয়োগ করছেন? সক্রেটিস বলেছেন, আই ক্যান টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে আমরা ঠিক এই গণিত বিষয়ে এই কাজটিই করি। এই মডেলের মাধ্যমে আমরা গতানুগতিক নিয়মে গণিত না পড়িয়ে অভিজ্ঞতা ভিত্তিক এবং সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে গণিত পড়াই। বিষয়টি যদি আরেকটু সহজভাবে বলি, আমরা গণিত বিষয়ে প্রতিটি অধ্যায়ের প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত ব্যাখ্যা সহ বিস্তারিত পড়াই। এটা পড়াতে যেয়ে প্রতিটি বিষয়ের ব্যুৎপত্তি সহ প্রত্যেকটা শব্দ আমরা ব্যাখ্যা করি এবং প্রতিটি বিষয়ের সকল ধরনের প্রয়োগ, সরাসরি সামাজিক নৈতিক প্রয়োগ আমরা ব্যাখ্যা করি। বিদায় শিক্ষার্থীরা গণিত সম্পর্কে কিভাবে, কেন তা বিস্তারিত অনুধাবন করতে পারে এবং শিক্ষার্থীরা গণিত সম্পর্কে চিন্তা করতে শিখে, অনুধাবন করতে শিখে, ব্যবহার করতে শিখে, যার ফলে শিক্ষার্থীরা আনন্দ পায়। না, এটি নিশ্চয়ই আপনাদের যে অভীষ্ট লক্ষ্য সেটি অর্জন অনেক বেশি সহায়ক হচ্ছে। আপনারা যে পুরো প্রক্রিয়াটা, এটার ফলাফলটা আসলে কেমন পাচ্ছেন? গণিত মানে যুক্তি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা গণিতের প্রতিটা বিষয় ব্যাখ্যা সহ বিস্তারিত পড়াই এবং এই জ্ঞানটাকে আমরা অনুশীলনে প্রয়োগ করতে শিক্ষার্থীদেরকে সক্ষম করে তুলি এবং প্রত্যেকটা বিষয়ের সকল ধরনের প্রয়োগ, সরাসরি সামাজিক নৈতিক প্রয়োগ আমরা শিক্ষা দিই। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা যদি একটু ব্যাখ্যা করি, গড় বা অ্যাভারেজ সম্পর্কে আমরা জানি। এর সরাসরি প্রয়োগ হলো গড়ের মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরীক্ষার গড় নাম্বারটা সে বের করতে পারে, একজন খেলোয়াড়ের গড় রান বের করতে পারে, একটা নির্দিষ্ট এলাকার বা স্থানের বা একটা দেশের গড় তাপমাত্রা নির্ণয় করতে পারে। সামাজিক প্রয়োগটা হলো গড় ফলাফলের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের শিক্ষার মান নির্ধারণ করা যায়, গড় আয়ের মাধ্যমে একটা দেশের মাথাপিছু আয় নির্ধারণ করা যায়। নৈতিক প্রয়োগটা হলো গড়ের মাধ্যমে সবাইকে যেহেতু সমানভাবে মূল্যায়ন করা হয়, ফলে অন্যায়টা এড়ানো যায়। বাহ, খুব চমৎকার বলেছেন। আপনি যেভাবে বলছেন আপনাদের যে প্রক্রিয়াটা, তাতে আমারও মনে হচ্ছে এটি সবার কাছে খুব উপভোগ্য সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক তথা শিক্ষক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? একজন শিক্ষক হিসেবে আমি আমাদের বাংলাদেশকে চাই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং সুশাসন, আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হোক, সেটি আমরাও চাই। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক মইনুল ইসলাম। আমরা ওনার সাথে আলাপ করব। জনাব মইনুল ইসলাম, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ সেই অনুষ্ঠানে। আপনার কাছে যেটি জানতে চাই, আমরা একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করবার জন্য প্রয়োজন আছে বিজ্ঞানের, গণিতের, সাহিত্যের। তার থেকে বেশি প্রয়োজন চারপাশটাকে জানা, অর্থাৎ যেই পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবী সম্পর্কে আমি কতটুকু জানি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনার এই বিষয়ের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে শেখানো হয়। লিডার্সের যে মডেল বা স্বপ্ন, সেটির বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই কোর্সের ভূমিকা কতখানি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান প্রদান করি এবং বাস্তব জীবনে এই জ্ঞানের সামাজিক ও নৈতিক প্রয়োগও তাদেরকে প্রদান করি।
এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করে নৈতিকতা, সামাজিকতা, মানবিকতা এবং দেশপ্রেম। এর মাধ্যমে আমরা আশা করতে পারি যে তারা একসময় দায়িত্ববান বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে। হ্যাঁ, এই প্রেক্ষাপটে যদি বলি, এই বিষয়টা অনেক ক্ষেত্রে আমাদের অল্প বয়সী শিক্ষার্থীরা কঠিন হিসেবে নেয়, অনেকেই সেটি ঠিকমতো গ্রহণ করতে পারে না। এই প্রেক্ষাপটে আপনারা সেটি তাদের কাছে কিভাবে উপভোগ্য করে তোলেন? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিকে আমরা শিক্ষার্থীদের শিখন উপযোগী করে তোলার জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের সাহায্য নিয়ে থাকি। মাল্টিমিডিয়ার ব্যবহার তো আছেই, এর পাশাপাশি আমরা মানচিত্র, গ্লোব, মডেল, পোস্টার পেপার, ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ইত্যাদির ব্যবহার করে থাকি। এর পাশাপাশি ইতিহাস বিষয়টা পড়ানোর সময় আমরা ইতিহাসের অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলোর যোগসূত্র স্থাপন করার চেষ্টা করি। যেমন একটা উদাহরণ দেই, 69 গণ অভ্যুত্থান পড়ানোর সময় আমরা জুলাই বিপ্লবের যে আমাদের যোদ্ধারা ছিলেন তাদের অবদান আমরা তাদের সাথে তুলে ধরি, তাদের কাছে তুলে ধরি। এরপর আমরা সমাজবিজ্ঞান অথবা জনসংখ্যার বিষয়গুলো পড়ানোর সময় বিভিন্ন ধরনের আসক্তির, যেমন আপনার ভার্চুয়াল আসক্তি, মাদকাসক্তি, পর্নোগ্রাফি ইত্যাদি বিষয়গুলো তাদের সামনে তুলে ধরে এগুলোর অপকারিতা, কিভাবে এগুলো থেকে বেঁচে থাকা যায়। এছাড়া আপনার কিশোর গ্যাং, তারপরে যে সামাজিক যে সমস্যাগুলো এখন আমাদের বর্তমানে দেখা যাচ্ছে বেশি তাদের মধ্যে, বিশেষ করে অনলাইন আসক্তি, গেমস আসক্তি, এগুলো থেকে বেঁচে থাকার উপায়। এর পাশাপাশি তাদের যে চাপ, বর্তমান বিশ্বে যে তাদের চাপ, পড়ালেখার চাপ, মনস্তাত্ত্বিক চাপ, এই চাপগুলো মোকাবেলার উপায়, আবেগীয় বুদ্ধিমত্তায় কীভাবে তারা পারদর্শী হবে, এগুলো আমরা তাদেরকে পাশাপাশি শিক্ষা দিয়ে থাকি। তো আমরা আশা করি এই সকল আধুনিক শিক্ষণ পদ্ধতি তাদেরকে প্রয়োগ করে তাদেরকে আমরা যে স্বপ্নের বাংলাদেশ বলেছি, তাদেরকে আমরা সেই স্বপ্নের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাহ, দারুণ বলেছেন। একেবারে শুধুমাত্র পাঠ্য বই সীমাবদ্ধ না থেকে জীবনমুখী শিক্ষা, আপনাদের এই মডেলের মাধ্যমে আপনাদের শিক্ষার্থীরা এগিয়ে যাক এবং কোনো অশুভ ছায়া যেন তাদেরকে ছুঁতে না পারে, সেটা আমরা কামনা করি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে, একজন উদীয়মান নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমি আমার বাসায় নিরাপদে সড়ক দুর্ঘটনা ছাড়াই যেতে চাই। আমি চাই আমার শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ে জড়িত না হোক। আমি চাই আমার শিক্ষার্থীরা মাদক মুক্ত থাকুক। আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমাদের সকল নাগরিকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। আপনার সেই প্রত্যাশা পূরণ হোক, এটি আমরাও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের পরবর্তী আলোচক আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি ইশতিয়াক উদ্দিন মোহাম্মদ তাওসিফ। আমরা ওনার সাথে কথা বলবো। জনাব তাওসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই, এই 2025 সালে আসলে তথ্য প্রযুক্তি ছাড়া আমরা এগিয়ে যাওয়া একেবারেই কল্পনা করতে পারি না। হ্যাঁ, আমাদের সেখানে আদব কায়দা যেমন প্রয়োজন, অনুরূপভাবে আধুনিক যুগের প্রযুক্তিগত জ্ঞানও অত্যন্ত জরুরি। আপনাদের যে শিক্ষা মডেল, সেটির সাথে এই তথ্য প্রযুক্তিকে আপনারা কিভাবে মিশিয়েছেন বা কিভাবে আপনারা কাজ করছেন? আমার মতে বর্তমান যুগকে বলা হয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। বর্তমানে এমন কোনো সেক্টর খুঁজে পাবেন না যেখানে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই। অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরেই আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখতে পাবেন। তো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই প্রযুক্তির সাথে খাপ খাওয়ার জ্ঞান শিখিয়ে দিতে পারি, প্রবলেম সলভিং মাইন্ডসেট গড়ে তুলতে পারি, তবে আমাদের বাচ্চারা ভবিষ্যতের দক্ষ এবং সুনাগরিক হিসেবে এবং নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। দারুণ বলেছেন। তথ্য প্রযুক্তি আসলে একটি ব্যবহারিক বিষয়। এটি যত না বই সীমাবদ্ধতার থেকে বেশি এটির বাস্তব প্রয়োগটা জরুরি। আপনাদের স্কুলে সেটি আপনারা কিভাবে প্রয়োগ করেন? আসলে আমরা খুব প্রাথমিক স্তর থেকে বাচ্চাদের তথ্য প্রযুক্তির জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি কোনো বই না থাকা সত্ত্বেও আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের জন্য নিজস্ব প্রকাশনায় 2টি বই তৈরি করেছি। আমরা প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত শিক্ষার্থীদের কম্পিউটারের মৌলিক বিষয়, যেমন কম্পিউটার বিভিন্ন অংশের পরিচয়, কম্পিউটার ব্যবহার এবং MS ওয়ার্ড শেখানোর চেষ্টা করছি। তাছাড়া আমরা ক্লাস 3 থেকে ক্লাস 5-এর বাচ্চাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস এবং স্ক্রেচ প্রোগ্রামিংয়ের মতো বিষয়গুলো শেখানোর চেষ্টা করছি। এছাড়া আমরা ক্লাস 6 থেকে 8-এর বাচ্চাদেরকে সরকারি বইয়ের পাশাপাশি আমরা পাইথন প্রোগ্রামিং শেখাই,
যাতে তারা কোডিং এবং প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামিং জাতীয় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিতে পারে। বাহ, অসাধারণ একটি মডেল। আসলে স্কুল পর্যায়ে কোডিং প্রোগ্রামিং শেখানোর ব্যাপারগুলো আমরা এখনো কল্পনা করতে পারি না, সেখানে লিডার্সে কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এটির একটি চমৎকার ফলাফল হয়তো আপনারা দ্রুতই পাবেন। এবারে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি চাই সভ্য এবং ভালো মানুষের বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা নাগরিক মন থেকে বলতে পারবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চমৎকার বলেছেন। আপনার প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেটা আমরাও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আলোচক আছেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রভাষক, বিজ্ঞান বিভাগ, সাবির আহমেদ সারা। ওনার কাছে আমরা চলে যাব। সারা, আপনাকে স্বাগত। কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে? নিশ্চয়ই ভালো আছেন। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, একটি সৎ, মানবিক এবং দক্ষ সমাজ গড়বার জন্য বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কতখানি? আসলে বিজ্ঞান হলো পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়মের প্রমাণের চেষ্টা, এবং প্রযুক্তি হলো সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান শিক্ষা মূলত একজন মানুষকে অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে মুক্ত করে যুক্তিবাদী এবং নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সেজন্যই হয়তো আইনস্টাইন বলেছিলেন যে বিজ্ঞান যদি নৈতিকতার আলোকে উপেক্ষা করে তবে তা হয়ে যাবে অপূর্ণ, আর ধর্ম যদি বিজ্ঞান থেকে বঞ্চিত হয় তবে সেই ধর্ম হবে অন্ধবিশ্বাসের মতো। তাই আমি মনে করি বিজ্ঞান চর্চাই পারে একমাত্র বাংলাদেশকে একটি সুনাগরিক, যুক্তিবাদী এবং নৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। বা আপনি চমৎকার বলেছেন, বিজ্ঞান শুধু যুক্তি শেখায় না, সেই সাথে শেখায় নৈতিকতা এবং ধর্মবিমুখতা নয়, এটিও প্রমাণ করে। হ্যাঁ, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আমরা শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা, দক্ষতার কথা বললেও অনেক সময় দেখি মুখস্থ নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা। এইরকম একটি চ্যালেঞ্জের সময়েও এই স্কুলে আপনারা কিভাবে এটিকে ব্যবহারিক বিষয় হিসেবে চর্চা করছেন? আপনার প্রশ্নের উত্তরটি আমি শুরু করব কনফুসিয়াসের একটি উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, উই হিয়ার, উই ফরগেট, উই সি, উই রিমেম্বার, অ্যান্ড দেন উই ডু, উই আন্ডারস্ট্যান্ড। তাই আমরা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে চেষ্টা করি প্রত্যেকটি পাঠ মাল্টিমিডিয়া, সায়েন্টিফিক মডেল, গ্রাফ, চার্ট কিংবা প্রয়োজনীয় সকল শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে। তাছাড়া প্রত্যেকটি পাঠের শেষে আমরা ব্যবহারিক ক্লাসের মাধ্যমে নিশ্চিত করি শিক্ষার্থীরা পুরো পাঠটি বুঝতে পেরেছে। অধ্যায় শেষে তাদের জন্য থাকে সামাজিক, মানবিক এবং নৈতিক প্রয়োগ। এই টোটাল হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে একজন শিক্ষার্থী পুরো বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে এবং ভবিষ্যতে তার প্রয়োগ করতে পারবে। দারুণ বলেছেন। বিজ্ঞান শিক্ষা আসলে এমনই হওয়া উচিত, যেটি লিডার্স স্কুলে বাস্তবায়ন হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন নারী হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? বাংলাদেশ নিয়ে আমার স্বপ্নটা অনেক বড়। আমার প্রথম স্বপ্ন হচ্ছে বাংলাদেশ একসময় ক্ষুধামুক্ত হবে। এখনও অনেক মানুষ রাতের বেলা ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়, এমন বাংলাদেশ আমি কখনোই দেখতে চাই না। দ্বিতীয়ত, আমি চাইবো একজন জীববিজ্ঞানের প্রভাষক হিসেবে বাংলাদেশে আরও বেশি গবেষণা খাতে বিনিয়োগ করা প্রয়োজন এবং শিক্ষার্থীদেরকে আরও বেশি গবেষণায় উৎসাহী করা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্বপ্নের বাংলাদেশ রচিত হোক, সেটি আমরাও চাই। এবার আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ আলোচক, এই শিক্ষা প্রতিষ্ঠানেরই সম্মানিত সহকারী শিক্ষক, ধর্ম নৈতিক শিক্ষা, মোহাম্মদ রেজাউল হক। আমরা ওনার সাথে কথা বলবো। জনাব রেজাউল হক, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই, এই যে এই স্কুলের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে ধর্ম নৈতিকতার ভূমিকা কতখানি, এটি আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন? ধর্ম মানুষকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান শেখায়। তাই আমরা লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে ধর্মকে পরীক্ষার ফলাফলের মাধ্যম হিসেবে নয়, বরং জীবন পরিবর্তনের হাতিয়ার হিসেবে পড়াই। এর মাধ্যমে গড়ে উঠতে পারে একটি সৎ, মানবিক, বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ। আপনাদের যে মডেল, সেটির আলোকে ধর্ম এবং নৈতিকতাকে আপনারা কিভাবে প্রয়োগ করেন? আমরা ধর্ম ও নৈতিক শিক্ষাকে সকল ধর্মের শিক্ষার্থীর জন্য সমান গুরুত্ব দিয়ে পাঠ করাই। প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি ধর্মের জন্য আমাদের নিজস্ব ধর্মীয় প্যাকেজ রয়েছে, যা আমাদের শিক্ষকরাই রচনা করেছেন। এর আওতায় মুসলিম শিক্ষার্থীরা মুখস্থ করছে প্রায় 45টি দোয়া,
আল্লাহর 99টি গুণবাচক নাম, 5 কালেমা, 12টি সূরা। প্রথম শ্রেণীতে কায়দা এবং দ্বিতীয় শ্রেণীতে অর্থসহ আমপারা। একইভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান শিক্ষার্থীরাও নিজস্ব বইয়ের মাধ্যমে ধর্মের মৌলিক শিক্ষা গ্রহণ করছে। অন্যান্য শ্রেণীতে বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়ানো হয়। শুধু তাই নয়, প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় শেষে নৈতিক প্রয়োগ শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারে। ধর্মকে জীবনে কিভাবে প্রয়োগ করার শিক্ষাটা আপনারা দেন? আমরা লিডার শিক্ষা মডেল 2018 এর আলোকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুটি জিনিস অর্জন করার চেষ্টা করি। আমাদের শিক্ষার্থীরা হবে ধার্মিক, মানবিক, সৎ ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন এবং কোনোভাবেই ধর্মান্ধ নয়। শিক্ষার্থীদের ধর্মান্ধ হওয়া থেকে বিরত রাখতে স্কুলের দেওয়ালে লিখিত বিভিন্ন বাণী, যেমন সূরা নামের 108 নং আয়াত, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যে যার ধর্ম পালন করো। মদিনা সনদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো হস্তক্ষেপ করবে না। বাহ, দারুণ বলেছেন। প্রত্যেক ধর্মের শিক্ষার থেকে তাদের নিজ নিজ ধর্মকে গ্রহণ করা এবং জীবনের প্রয়োগের যে প্রয়াস, এটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অব্যাহত থাক, সেটা আমরা চাই। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি আমার শিক্ষার্থীদের একজন সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে কোনো জুলুম এবং বৈষম্য থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এবারের পর্বে আমরা কথা বলেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে। তাদের আলোচনায় উঠে আসলো এই স্কুলের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান, নৈতিকতা এবং দক্ষতার আলোকে ভালো মানুষ উপহার দেয়া, যেই ভালো মানুষেরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আজকে আমরা আমাদের আলাপচারিতায় এখানকার শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলেছি, তারা এই স্কুলে কিভাবে সাহিত্য, বিজ্ঞান, গণিত, বিশ্ব পরিচয়, ধর্ম, নৈতিকতা শুধুমাত্র বইয়ে আবদ্ধ না রেখে কিভাবে বাস্তবমুখী এবং প্রয়োগমুখী করা যায় এবং শিক্ষার্থীদের কাছে আনন্দময় করা যায়, সেইভাবে তারা শিক্ষাদান করছেন, যাতে আগামীর বাংলাদেশ তথা বিশ্বে তারা যেন আলোকিত মানুষ হয়ে উঠতে পারে। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষক মণ্ডলী প্রত্যাশা করেছেন এমন একটি দেশ, যেই দেশে থাকবে না কোনো দুর্নীতি, হানাহানি, মাদক, থাকবে নারীর নিরাপত্তা, একতা, সমতা এবং গণতান্ত্রিক এক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সবার, যেই বাংলাদেশ হবে বিশ্বের বুকে উজ্জ্বল এক জনপদ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।